যারা নতুন জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশোনা আরম্ভ করেছেন বা জ্যোতিষশাস্ত্র শিখছেন তাদের উদ্দেশ্যে বলি যে মানুষের শরীরে বিভিন্ন রকম রোগজ্বালা হয়। এখন কথা হচ্ছে কি রোগজ্বালা হবে, কখন হবে, সেটা কখন রিলিফ পাওয়া যাবে, কীভাবে রিলিফ পাওয়া যাবে, কতদিন বাদে রিলিফ পাওয়া যাবে, আদৌ রিলিফ পাওয়া যাবে কি না, বা কতদিন ভুগতে হবে, কতটা কষ্ট হবে, এইগুলো যদি আগে থেকে একটু জানা যায় অনেকটা অ্যালার্ট থাকা যায়। এবার শরীরের 12টা ভাগে ভাগ করা হয়েছে। 12টা যেহেতু ঘর রাশিচক্রে, মাথা থেকে পায়ের তলা পর্যন্ত একদম 12টা ভাগে ভাগ করা হয়েছে। সেগুলো আগের ভিডিওতে সমস্ত কিছু বলে দিয়েছি। এখন কিভাবে আপনারা জানবেন যে একটা রোগ কিভাবে হয়, অ্যাপ্লাই কিভাবে করবেন? কারণ জ্যোতিষশাস্ত্র শিখলে হবে না, অ্যাপ্লাই জানতে হবে। যতক্ষণ না অ্যাপ্লাই করছেন ততক্ষণ পর্যন্ত শাস্ত্রটা পূর্ণ জ্ঞান অর্জন করতে পারবেন না বা শেখাটা পূর্ণতা পাবে না। এবার কথা হচ্ছে যে যদি একটা রোগ সম্বন্ধে একটু জানা যায়, আইডিয়া করা যায়, একটা রোগ সম্বন্ধে যদি একটু আইডিয়া করা যায় তাহলে বোঝা যাবে যে এই যে কালপুরুষের অঙ্গবিভাজন যে পড়ালাম, আগে ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন। সেটা হচ্ছে ন্যাচারাল জোডিয়াক অনুযায়ী এটা হচ্ছে প্রথম ঘর। এবার 1, 2, 3, 4 করে শরীরে একটা উদাহরণ দিই কীভাবে অ্যাপ্লাই, একটা জাস্ট একটা উদাহরণ। সেটা হচ্ছে বৃহস্পতি শরীরের রোগকে বৃদ্ধি করে, বৃহস্পতি শরীরের রোগকে বৃদ্ধি করে। এইবার শরীরের মাংসপেশিকে বৃদ্ধি করে, রোগ নয়, শরীরের মাংসপেশিকে বৃদ্ধি করে। মনে করুন কারোর একটা কি বলবো আঁচিল হয়, টিউমার হয়। এই যে মাংসপেশির বৃদ্ধি, এটা কিন্তু বৃহস্পতির কাজ। এবার বৃহস্পতি যদি একটা মাংসপিণ্ডকে বৃদ্ধি করে, এবার যেমন ধরুন আমাদের যখন টিউমার হয়, টিউমার হলে কি হয়, ডাক্তারবাবুরা বলেন যখন অপারেশন করেন, মনে করুন মাথার পেছনে টিউমার হয়েছে বা কোনো জায়গায় টিউমার হয়েছে বা ব্রেস্টে টিউমার হয়েছে বা যে কোনো জায়গায় টিউমার হয়েছে, সেটা যখন অপারেশন হয় তখন এতে পাঠায়, বায়োপসিতে পাঠায়। এই বৃহস্পতি যখন কোনো অংশ বৃদ্ধি করে, এবার সেখানে যখন কোনো জার্ম থাকে, ম্যালিগন্যান্সি কিন্তু রাহু দেয়। তাহলে রাহু আর বৃহস্পতির কানেকশান, এটা বুঝতে পারলেন। এরপরে দেখুন রাহু আর বৃহস্পতির সঙ্গে এবার এই যে রোগ যে বৃদ্ধি পায়, এই বৃদ্ধি পেলে রোগটা কিভাবে শরীরে ছড়ায়, আমাদের রক্তের মাধ্যমে। এই যে রক্ত সঞ্চালন প্রক্রিয়া শরীরে সবসময় চলছে, এই ব্লাড সার্কুলেশনের মধ্যে দিয়ে ওই জার্মটা শরীরে ছড়িয়ে পড়ে। কারা ছড়ায়? ওই বৃহস্পতি আর রাহুর সঙ্গে কারা অ্যাটাচ হয়? রক্তের কারক গ্রহ চন্দ্র আর মঙ্গল। শুধু মঙ্গল নয় কিন্তু, কেননা রক্তে তরলতা আছে, সেটা চন্দ্র কন্ট্রোল করে। আর একটা জিনিস, সেটা হচ্ছে রক্তের শ্বেতকণিকা। এই শ্বেতকণিকাটা টোটালটাই চন্দ্রের আন্ডারে পড়ে। আর লোহিত কণিকাটা সেটা হচ্ছে মঙ্গলের আন্ডারে পড়ে। তাহলে চন্দ্র আর মঙ্গল দুজনেই এর মধ্যে ইনভলভ হলো। এরা দুজনে রক্ত সঞ্চালন প্রক্রিয়ার মাধ্যমে বা ব্লাড সার্কুলেশনের মাধ্যমে ওই জার্মগুলো শরীরের বা ওই কোষগুলোকে বিভিন্ন জায়গায় কোষে সেই ছড়িয়ে দেওয়া, এই ছড়িয়ে দেওয়াটা ওরা কথা। মানে রোগটাকে যদি আপনি সেই প্রাথমিক জায়গাতেই যদি না ট্রিটমেন্ট দেন, তাহলে কিন্তু সেইটা বেড়ে গোটা শরীরে ছড়িয়ে যাবে। এটা যে কোনো রোগী, যে কোনো এর ব্যাপারে, এখানে ক্যান্সার নিয়ে বলছি সেই জন্য বুঝতে সুবিধা হবে সেই জন্য। তাহলে এই 4টে গ্রহ, মেন গ্রহ হচ্ছে বৃহস্পতি আর রাহু, আর সাপোর্টিং গ্রহ হচ্ছে সাপোর্টিং গ্রহ হচ্ছে চন্দ্র আর মঙ্গল। ঠিক আছে, এই দুজন আর কি মেন ভূমিকা যে পালন করছে এরা 4 জনে মিলে। এবার তো একটা প্রশ্ন আসতে পারে যে ক্যান্সারটা কোথায় হবে?
এটা তো প্রশ্ন আসতে পারে, আসবেও, যে আগে থেকে কি করে বুঝবো। ধরুন যদি দেখেন যে কর্কট রাশিতে বৃহস্পতি আর রাহু কোনোভাবে কানেক্টেড হয়েছে, এই কর্কট রাশি, এটা হচ্ছে কর্কট, এ হচ্ছে ক্যান্সারের কারক রাশি। কর্কট রাশি ক্যান্সারের কারক রাশি। এবার এফেক্টেবল হবে বৃহস্পতি, রাহু, কর্কট রাশি, সাপোর্টিং গ্রহ চন্দ্র, মঙ্গল, এরা সব মিলিতভাবে যখন এই কর্কট রাশির ওপরে কানেক্ট হবে এবং ষষ্ঠ ভাব কানেক্ট হবে। কেন ষষ্ঠ ভাব? যখন ওই ভাবগুলো পড়াচ্ছিলাম ওখানে দেখবেন যে ষষ্ঠ ভাব থেকে রোগের বিচার করা হয়। তাহলে এই সবগুলো যখন কানেক্টেড হবে এই ফোর্থ হাউসে, এখানে ন্যাচারাল জোডিয়াক অনুযায়ী এটা ফোর্থ হাউস, কিন্তু যার বিচার করবেন তার লগ্ন সাপেক্ষে ফোর্থ হাউস হচ্ছে 4 নম্বর ঘর। সেখানে এই যা বললাম এগুলো ওখানে নিয়ে গিয়ে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করলে কি হবে? অর্থাৎ তার বুকে ক্যান্সার হবে। এটাই আপনি যদি পান বৃষ রাশি মানে 2 নম্বর ঘর অর্থাৎ লগ্ন সাপেক্ষে দ্বিতীয়, তাহলে গলায় ক্যান্সার হবে। এই যারা সিগারেট বিড়ি খান বা ধূমপান করেন বা এই ধরনের নেশা করেন, ওদের কিন্তু এই ধরনের যদি সেকেন্ড হাউসে যদি ড্যামেজ থাকে বা এই কম্বিনেশান থাকে, মানে দশা অন্তর্দশায় যদি দেখেন যে 5 বছর কি 10 বছর বাদে ওইখানে গোচরে এই কানেকশান হচ্ছে, তাহলে কিন্তু অ্যালার্ট থাকবেন অতি অবশ্যই। তার মানে তার 10 বছর বাদে বা 5 বছর বাদে যখন দশা অন্তর্দশায় ওইটা আসবে তখন জানবেন ওই গলাতে ক্যান্সারটা হবে। এবার যদি দেখুন কোনো অবস্থায় যদি দেখেন এই 7, 8 এইসব জায়গায়, এইগুলোতে বেশি হয়, এই 4, 7, 8 এগুলোতে বেশি হয়। এই 4, এই যে 7 আর 8 এই দুটো হচ্ছে এই মূত্রর জায়গা আর মানে পেচ্ছাপের জায়গা আর মলদার, এই দুটো ঘর। এগুলোতে তো প্রচুর এই ধরনের এই যে পাইলসের সমস্যা, জরায়ুর সমস্যা, মলদারে যে যা ক্যান্সার হয় ন্যাচারাল জোডিয়াক অনুযায়ী এই দুটো ঘর মানে কারক রাশি। এরা এটা তুলা রাশি, এটা বৃশ্চিক রাশি। এই দুটো কিন্তু অ্যাটাচমেন্ট থাকবে। আর আপনার মানে যা চার্ট দেখছেন তার চার্টের লগ্ন সাপেক্ষে 7 আর 8। এবার যদি 7 হয় তাহলে পেচ্ছাপের জায়গা, আর যদি 8 হয় তাহলে মলদার পাইলসের, ওখান থেকে ক্যান্সার হবে। কি বললাম বুঝতে পেরেছেন? আর ওই ক্যান্সারের যে সূত্রটা বললাম, বৃহস্পতি, রাহু, চন্দ্র, মঙ্গল সব পাওয়ারলেস, সব কিন্তু এফেক্টেবল, সব হচ্ছে অশুভ অবস্থায় ওই জায়গাগুলোতে কানেক্টেড হবে, কারক রাশিতে কানেক্টেড হবে। যখন বুকে হবে তখন কর্কট রাশি কারক রাশি 4 নম্বর ঘর কারক ভাব, আর যখন গলায় হবে তখন বৃষ রাশি ওর সঙ্গে কানেক্ট থাকবে যে কোনো রকমভাবে, আর 2 নম্বর ঘর কানেক্টেড হবে। তাহলে 2 নম্বর ঘর বৃষ রাশি, আর ওই যে বললাম রাহু, বৃহস্পতি, চন্দ্র, মঙ্গল, আরও ষষ্ঠ ভাব, এগুলো সব পরে আস্তে আস্তে আসবে। ষষ্ঠ ভাবের অধিপতি আসবে, এরা কোন নক্ষত্রে বসে আছে, কতটা ম্যালিগন্যান্সি হয়েছে, কখন মানে দশা অন্তর্দশায় কখন ওইটা আপনার আসছে, 5 বছর বাদে না 10 বছর বাদে না 7 বছর বাদে, এত আগে থেকে বলবেন। তা দশা অন্তর্দশা তারা তো ওই সময় আসবে, গোচরে ওই সময় 10 বছর বাদে দশায় কখন কী অবস্থায় আসবে সেটা তো আগে থেকেই দেখতে পাবেন, বুঝতে পারবেন। সেই সময় হবে সেটা তো অ্যালার্ট করে দেবেন বা নিজেও অ্যালার্ট হবেন যদি এই ধরনের পরিস্থিতি। এইবার কথা হচ্ছে এই যে অ্যালার্ট হওয়ার কথাটা বারবার বলছি না, এই অ্যালার্ট হওয়ার কথাটা বলছি তার কারণ হচ্ছে ধরুন যাদের এই একটু আগে বললাম এই যে গলায় ক্যান্সার হয়, যারা এই বিশেষ করে এই সিগারেট বিড়ি খান বা এই
অনেক কিছু এরকম ধূমপান জাতীয় অনেক যেগুলো গলাতে চোট হয়, তাহলে এই ধরনের জিনিসগুলো বা এই যে কোল্ড ড্রিঙ্কস খান, গরমে এসে কোল্ড ড্রিঙ্কস খেলেন, এখানে গলায় টিউমার হয়ে গেল, শ্বাসনালীতে টিউমার হয়ে গেল, ওর থেকে ম্যালিগন্যান্সি হয়ে গেল, ওর থেকে বায়োপসি করতে গিয়ে ধরা পড়ে গেল, বুঝতে পারছেন কী বললাম? তাহলে এইগুলো যদি আগে থেকে জানেন, দশা অন্তর্দশা ওই সময় এইগুলো অ্যাট এ টাইম অ্যাটাক করছে, তাহলে এই যে অ্যালার্ট থাকার কথা বলছে, তাহলে তো বিড়ি সিগারেট একটু কম খেতে পারবেন। এই হচ্ছে অ্যালার্ট হওয়া। বা কোনো খাদ্য তালিকার মধ্যে কোনো জিনিস কম বেশি করা, বুকে হবে, পায়ে, মানে বিভিন্ন ক্যান্সার তো বিভিন্ন জায়গায় হতে পারে। যাই হোক, মেন জায়গাগুলো বললাম আর কি। এগুলো বেশি, এই কেসগুলো বেশি আমি দেখতে পাই। একটা হচ্ছে গলা, ব্রেস্ট ক্যান্সার বা বুকের ক্যান্সার, একটা হচ্ছে এইখানে তোমার ব্রেন ক্যান্সারও হয়, তখন মেষ রাশি আসবে। মেষ রাশি আর লগ্ন, মানে আপনি যা দেখছেন তার লগ্নেতে ওই সব কানেকশানগুলো থাকবে। আর ন্যাচারাল জোডিয়াক অনুযায়ী মেষ রাশি, হ্যাঁ এটা মেষ। আর শরীরের এই যে নিম্নাংশ যেগুলো, এই কেসগুলো সব থেকে বেশি আসে। তার মধ্যে এতগুলোর মধ্যে এই ব্রেস্ট ক্যান্সার আর এই যে পোস্টেডে বা এই পাইলসের বা মলদ্বারে বিভিন্ন রকম এইসব ফিস্চুলা বা এ থেকে দীর্ঘদিন ধরে হতে হতে একটা হয় আর কি। যাই হোক, গলায়, তা এইগুলো যদি আগে থেকে জানতে পারেন তাহলে কি হবে, অ্যালার্ট থাকতে পারবেন বা মানুষকে অ্যালার্ট করতে পারবেন। তাহলে নিজেরাও একটু অ্যালার্ট থাকতে পারবেন, পরিবারকে একটু অ্যালার্ট দিতে পারবেন। এবার প্রশ্ন, তাহলে কিভাবে এটা অ্যাপ্লাই করবেন, এটা তো বুঝতে পারছেন। এটা ক্যান্সার নিয়ে বললাম, এটা বিভিন্ন রোগ নিয়ে যখন মেডিকেল অ্যাস্ট্রোলজি পড়াবো। এখন এটা বললাম এই আগের ভিডিওগুলো যেহেতু কালপুরুষের অঙ্গ বিভাজন বলেছি, সেই জন্য এইটা একটু বলে রাখলাম। এটা একটা ভিডিও করে দিলাম অ্যাটাচমেন্ট, আর এইটা রেকমেন্ড করছি। এটা এই যে এই কথাগুলো বললাম, যেহেতু পেজ ধরে পড়াচ্ছি বলে এখানে বলে দিলাম। 3 নম্বর বইয়ে 56 নম্বর আর 57 নম্বর পাতায়, দুটো পাতা ধরে ডিটেলস ওখানে এই যেটা এই ছকে বোঝাচ্ছি, এইটা কিন্তু ডিটেলস ওখানে আলোচনা করা আছে। এবার ওইটা যদি পড়েন টেক্সট বুক ধরে, আর ভিডিওটা যদি এখানে দেখেন, একদম কংক্রিট একটা ধারণা, কনসেপ্টটা একদম পুরো মজবুত হয়ে যাবে, একটা কংক্রিট ধারণা তৈরি হয়ে যাবে। তাহলে কি হবে, প্রেডিকশান করতে কোনো রকম সমস্যা হবে না। বিশ্বাস করুন, টেক্সট বুক দেখে পড়ুন আর ভিডিওগুলো দেখুন, দেখবেন কোনো রকম প্রবলেম হবে না। যে বইটা থেকে পড়াবো সেই বইটা রেকমেন্ড করব, সেটা একটু কালেক্ট করে নেবেন। ডেসক্রিপশান বক্সে সব দেয়া থাকছে, আর ফোন নাম্বারও দেওয়া থাকছে, আর অনলাইনেও বই পাওয়া যায় দীর্ঘদিন ধরে। এটাই দেখুন, এই এডিএন পদ্ধতিতে ভাগ্যবিচার, প্রথম খণ্ড, লেখকের 3 নম্বর বই, আর দেবসূর্য পাবলিকেশন থেকে প্রকাশিত হয়। হ্যাঁ, আরও এই সম্বন্ধে অনেক আলোচনা করব। মেডিকেল অ্যাস্ট্রোলজিতে যখন ঢুকবো তখন দেখবেন এটা ডিটেলস বিভিন্ন রকমের রোগ জ্বালা নিয়ে বলবো, পড়াবো। তাহলে রাখি, ভালো থাকবেন, নমস্কার, সপরিবারে ভালো থাকবেন।